মধ্যে এক ধরনের মিল আছে, সে জোটে তো আছেন, এর বাইরেও কেউ কেউ বলে প্রক্সি দল, এ ধরনের কথাও বলে। জাতীয় পার্টির নেতা জি.এম. কাদেরও দেখলাম যে তিনি বলেছেন এনসিপিকে মানুষ জামাত মনে করে। আপনি একটু মন্তব্য শুনে যে ধরনের যে মন্তব্য মানুষ করছে। আচ্ছা, আমি ভাই যেখানে শেষ করছেন ওখানে একটু জাস্ট অ্যাড করি, কারণ তখন তো ভাই শেষ করেছেন, আমি আমার অপিনিয়নটা দিতে পারি নাই। উনি ওনার জায়গা থেকে সেই চট্টগ্রামের যে মেয়র সাহেব ছিলেন মঞ্জু সাহেব, ওনাকে বললেন যে উনি বিএনপির উচ্ছিষ্ট, বিএনপি এখন ওনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে আর কি, এটা বিএনপির স্টেটমেন্ট আর কি। কিন্তু যখন আমরা দেখি যে মেয়র মঞ্জুর সাথে নির্বাচনী প্রচারণায় বেগম খালেদা জিয়া নিজে উপস্থিত থাকে, বেগম খালেদা জিয়ার মতো একজন মানুষ যখন তার সাথে নিজে উপস্থিত থাকে, তখন তার মেয়রের নির্বাচন, তার মেয়র নির্বাচন, আমি শেষ করি একটু, এটা তো ভুল উদাহরণ, আমি শেষ করি, আপনার সময় আপনি বলেন এটা ভুল উদাহরণ ছিল। হ্যাঁ, আমারটা আমি শেষ করি, প্লিজ শেষ করি একটু। মেয়র মঞ্জুর সময় নির্বাচনী প্রচারণায় বেগম খালেদা জিয়া নিজে উপস্থিত ছিল, এবং এবারে যখন নির্বাচন করে ১৬০০-১৮০০ কোটি টাকার ঋণ খেলাপি আসলাম চৌধুরী, বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে, জনগণের টাকা লুটপাট করে খাওয়া একজন এমপিকে যখন বিএনপি মনোনয়ন দেয়, সেই আসলাম চৌধুরীর সাথেও এই মেয়র মঞ্জু তাকে ডান পাশে ডান হাত শক্ত করে ধরে রেখে নির্বাচনী প্রচারণা করেছে। কারণ ব্যক্তি মেয়র মঞ্জু কোনো ব্যক্তি না, তার সাথে হাজার হাজার ভোট এদিক থেকে ওদিকে যেতে পারে। এবং সর্বশেষ ২০২৫ সালের নির্বাচনের ২৬-এ যে নির্বাচন হলো, তার আগে ২৫শে ডিসেম্বরে তিনি যখন বিএনপির পক্ষ থেকে একটা মসজিদ উদ্বোধনে যান, সেখানে বিএনপির সকল বড় বড় নেতাকর্মীরা তার দুই পাশে থাকে। তো যখন ভোট দরকার তখন আমি তাকে ওন করব, আর যখন ভোট শেষ হয়ে যায় আমি জিতে যাই তখন ছুঁড়ে ফেলবো, এই যদি আমার নীতি, আগামীতে বিএনপির জন্য এটা খুবই কঠিন হয়ে যাবে। কারণ বিএনপির এমন অনেক নেতাকর্মী আছে যারা হয়তো এই মানুষের ফোকাসে আসে না, কিন্তু আমরা যদি তাদের সম্পর্কে এই ধরনের ধারণা রাখি, এটা বিএনপির জন্য একটা অশনি সংকেত হবে। আর আপনি যে জিনিসটা বললেন, দেখেন জি.এম. কাদের কি বললে এটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না এখন, কারণ আমাদের এখন বাংলাদেশে জাতীয় পার্টি নামক কোনো দলের অস্তিত্ব আছে বলে আমরা এটা মনে করি না, সাংগঠনিকভাবেও না, রাজনৈতিকভাবেও না, মাঠের পরিস্থিতি না। এবং এই নির্বাচনেও এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে সেটা আরেকবার নতুন করে প্রমাণ হয়ে গেছে। আমি একটা জায়গা নিয়ে কথা বলতে চাই। ভাই তার জায়গা থেকে যে জিনিসটা বললেন যে আমরা সবসময় জুলাই নিয়ে থাকি, কিন্তু আমার কাছে মনে হয় তারা তাদের জায়গা থেকে নিজেদের সীমাবদ্ধতাগুলো ঢাকতে আমাদেরকে এই জিনিসটা চাপানোর চেষ্টা করেন। এবং আমরা না যতবার জুলাই শব্দটা, হ্যাঁ, আমরা যতটা না আমাদের জায়গা থেকে জুলাই শব্দটা উচ্চারণ করি, তার চেয়ে তারা বেশি উচ্চারণ করেন। যেমন আমি সীমাবদ্ধতার কথাগুলো বলি। গতকালকে রিপোর্ট এসেছে, কাউরান বাজারে একদিনে বিএনপির নেতাদের ছত্রছায়ায় প্রতিদিন ২৪ ঘন্টায় ১ কোটি টাকা চাঁদাবাজি হয়, শুধুমাত্র একটা বাজার, কাউরান বাজার। এমপি যেই থাকুক ওইখানকার একটু খোঁজ দিলে জানা যাবে। পুরো রিপোর্ট একটা প্রকাশ হয়েছে, আপনি দেখবেন। বললাম তো, বিএনপি নেতাদের ছত্রছায়া, তাদের নেতৃত্বে, তাদের লিডে একটু গেলে খোঁজ নেওয়া যাবে কিভাবে এটা হচ্ছে। পত্রিকা একদম নাম ধরে এসেছে, গেল। আমি শুধু একটু সম্মানের জন্য ওই নামটা বললাম না। দ্বিতীয়ত, কিভাবে দেখেন তারা তাদের জায়গায় এই জ্বালানি সংকটটাকে ডিল করতে ব্যর্থ হয়েছে। বিএনপি তাদের জায়গা থেকে এই যে তেলের যে সিন্ডিকেট ছিল, পাম মালিকদের যে সিন্ডিকেট ছিল, জ্বালানি সিন্ডিকেট, এটার কাছে রীতিমতো পরাজিত হয়েছে। তারা তেল মজুত করেছে, এটা দেখেছে। সমস্যা হলো এই যে সিন্ডিকেটটা যারা মজুত করেছে, এটার সাথে বিএনপির অনেক শীর্ষ নেতা এটার সাথে জড়িত। মজুত করেছে, তেল ছাড়ে নাই, বাজারে তেলের সংকট হয়েছে, লাইন হয়েছে, মানুষ এমন একটা জিনিস মতামত দিয়েছে, আমার কাছে 20 টাকা বেশি নেন, তারপর আপনি তেল ছাড়েন, 20 টাকা করে দাম বাড়ানো হলো। কিন্তু সমস্যা যেটা হলো, এর মধ্যে দিয়ে হয়তো মানুষের ওই লাইনটা এখনো কমবে, যদি এখন পর্যন্ত কমে নাই। কিন্তু সমস্যা হচ্ছে এই তেলের যে 16-17% করে দাম বাড়লো প্রত্যেকটা জ্বালানি যেগুলো প্রয়োজনীয়, এটার মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের উৎপাদন, বন্টন, বিপণন, পরিবহন প্রত্যেকটা সেক্টরে ইম্প্যাক্ট পড়বে। এবং আপনি দেখবেন কিছুদিনের মধ্যেই সবকিছু 20 থেকে 50% দাম বেড়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে, দেখেন, এক জ্বালানি সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ না করার ফলে পুরো বাংলাদেশে এভিডেন্স কি সার্ভিস যে এটা আসলে সরকারের মদদে এরকম একটা সিন্ডিকেট এই বাণিজ্য করছে, এটা এভিডেন্স কি? ব্যাপারটা হচ্ছে কি, সরকার এই জায়গায় সরাসরি মদদ দেওয়ার বিষয় না। ধরেন এই যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, মনে করেন এস আলম লুটপাট করেছে 2,40,000 কোটি টাকা। এস আলম একাই লুটপাট
লুটপাট করেছে। এখন আপনি যদি বলেন যে শেখ হাসিনা তাকে শেল্টার দিয়েছে, এটার এভিডেন্স কি, এটা তো এইভাবে হয় না, এটা প্রত্যক্ষ পরোক্ষভাবে বোঝা যায়। আমরা এটা বলতেছি না যে জনাব তারেক রহমান দিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাও সরকারের দুর্বলতা যে সরকার ওই সিন্ডিকেটটা মোকাবেলা করতে পারেনি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দুর্বলতা যেটা হচ্ছে এই তেল সংকটটা আরো কম হতো যদি ইরানের সাথে ওই ধরনের একটা পররাষ্ট্র যে নীতি এটা আমাদের সম্মানজনক থাকতো, তাহলে তারা আমাদের 6টা তেলের জাহাজ আটকাতো না। ওই 6টা তেলের জাহাজ যদি বাংলাদেশে আসতো তাহলে মজুরটা কমতো না। কিন্তু আমরা কি দেখলাম, যেই ইরানের উপরে ইউএস প্রথম আক্রমণ করলো, তাদের সর্বোচ্চ নেতাকে খুন করলো, এবং একজন মানে প্রেসিডেন্ট কতটা নির্বোধ হতে পারে, আমেরিকার এটা দুর্ভাগ্য যে এই নির্বোধ প্রেসিডেন্ট তাদের আছে, সে বলতেছে রাতের মধ্যে একটা সিভিলাইজেশনকে সে ধ্বংস করে দিবে। এই ধরনের একটা সিচুয়েশনে আমরা আমাদের জায়গা থেকে ইরানের পক্ষে ন্যূনতম সহমর্মিতা আমাদের সরকার জানাইতে পারে নাই, বরং ইরানকে নিন্দা জানিয়েছে কেন তারা ইউএস এর জাহাজগুলোকে অবরোধ করছে। তো এই সময়ে ইরান তো আমার জাহাজ ছেড়ে দিবে না। তাহলে আমরা যদি এখানে একটা সমতার একটা ব্যালেন্সিং একটা পররাষ্ট্র নীতিতে যেতে পারতাম, আমার জাহাজগুলো কিন্তু ওখানে আটকাতো না। এই নীতি আমাদের মধ্যে কখনো ছিল না। আমাদের জায়গা থেকে আমি আসি একটু আর সীমাবদ্ধতার জায়গাটা কোথায় আসলে, যেটা ভাই তাহলে এটা বলবে। দেখেন এস আলমরা 4-5-6টা ব্যাংক লুট করে নিয়ে গিয়েছে, লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। তাদেরকে আবার ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য ব্যাংক রেজুলেশন আইনে সংশোধন আনা হয়েছে, যেটার কারণে আইএমএফ এখন আর লোনটা ছাড়তেছে না। এটার কারণে আমাদের সম্মানিত অর্থমন্ত্রীদেরকে সেখানে গিয়ে মিটিংয়ের কোনো সিদ্ধান্ত না নিয়ে বাংলাদেশে ফিরে আসতে হয়েছে। এবং আমরা যখন দেখি প্রত্যেকটা সেক্টরে দলীয়করণ হচ্ছে, আমাদের খুবই দুঃখ লাগে। বিসিবি থেকে শুরু করে আমার জুলাই স্মৃতি জাদুঘর, কোনো কিছু যখন বাদ দেওয়া হয় না তখন আমাদের দুঃখ লাগে। তো এই সীমাবদ্ধতাগুলো উত্তরণটা জরুরি। আমাদের এই যে অভ্যুত্থানটা, বা আপনারা সবাই নিপীড়িত ছিলেন, এই অভ্যুত্থানটা ছিল সিস্টেমের সংস্কারের জন্য। এই অভ্যুত্থানটা ছিল যেই জায়গায় মানুষ প্রত্যেকটা সময় গিয়ে নিপীড়িত হয়, জুলুমের শিকার হয়, নির্যাতিত হয়, যেগুলো দিয়ে মানুষের উপর অন্যায় করা হয়, এগুলো পরিবর্তনের জন্য। কিন্তু সমস্যা হচ্ছে বিএনপি প্রত্যেকটা জায়গায় ওই একই কাজগুলো শুধু এখন বিএনপির নামে করছে। এটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় সীমাবদ্ধতা। অনেকের একটি মন্তব্য হচ্ছে যে এনসিপি, আপ বাংলাদেশ, এবি পার্টির মতো যে দলগুলো, সেগুলো আসলে জামাতেরই দোকান, এরকম একটা কথা আমরা শুনেছি। আমরা আসলে এই আজকের অনুষ্ঠানের টাইটেল হচ্ছে রাজনীতির স্কুল, কিন্তু আমরা আলোচনাটা বিভিন্ন অনেক জায়গায় ছড়িয়ে গেছে। তো এই যে ডিফারেন্ট স্কুল, ডিফারেন্ট দোকান, এই যে অভিযোগটা আসছে, যদি আমরা একজন নেতার কাছে এরকম শুনলাম এবি পার্টি থেকে এনসিপিতে এসছে যে আমাদের লক্ষ্য একই, আমি একই জায়গায় যেতে চাই, জাস্ট প্রতিষ্ঠান চেঞ্জ করেন। যদি ডিফারেন্ট প্রতিষ্ঠান থেকেও একই লক্ষ্যে পৌঁছানো যায়, তাহলে ডিফারেন্ট অর্গানাইজেশন, ডিফারেন্ট সংগঠনের দরকারটা কি? যেমন এখন এনসিপিতে নতুন করে আবার ফিরে আসছে আপ বাংলাদেশের নেতারা, যারা শিবির করেছে এক সময়। তো আমি একটু শুনতে চাই আপনার এই অভিযোগ নিয়ে, এই মন্তব্য নিয়ে। ওইটাতে আমি যাচ্ছি, যাওয়ার আগে আমি ভাইয়ের কয়েকটা কথার উত্তর দিতে চাই। আমরা নির্দ্বিধায় স্বীকার করি যে বিগত সময়ে 16 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত, গুমের শিকার, মিথ্যা মামলার শিকার, হয়রানির শিকার যে মানুষগুলো ছিল, সবার আগে যদি আমি লিস্ট করি তাহলে বিএনপি এই জায়গায় এগিয়ে থাকবে। বড় দল ছিল, বেশিরভাগ রাজনৈতিক নেতাকর্মী স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে। কিন্তু তাদের জায়গা থেকে তাদের যদি এতটা অকৃতজ্ঞ তারা হয় যে যাদের নেতৃত্বে এই মুক্তির যে লড়াই, এই নেতৃত্বটাকে তারা স্বীকার করে না, এবং তখন তারা তাদের পূর্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ করে, তাহলে তার চেয়ে বড় অকৃতজ্ঞ এই বাংলাদেশে হইতে পারে না। তারা তাদের জায়গা থেকে যখন এই কথা বলে যে আমরা একসময় ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করছি, আমি যখন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ঢুকছিলাম, ভর্তি হয়েছিলাম, আমার হাতে কি ছিল যে ওইখানে যে প্রোগ্রামটা গেস্টরুমটা হবে, ওই প্রোগ্রাম গেস্টরুম আমি করব না? কোনোদিনও ছিল না। বরং আমি যদি হলে থাকবো তাহলে আমার প্রোগ্রাম গেস্টরুম করতে হবে, এটা ছিল বাধ্যতামূলক। ওই বিশ্ববিদ্যালয়ে ওই কালচারটা যখন তৈরি হচ্ছিল, তখন তারা কেন ওই জায়গায় বাধা হয়ে দাঁড়ায় নাই? আমরা দেখছি ছাত্রদলকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয় নাই, হলে থাকতে দেওয়া হয় নাই, তো তারা হলে থেকে ওই কালচারের বিরুদ্ধে দাঁড়ায় নাই কেন? তারা তাদের জায়গা থেকে তখন বাইরে চলে গিয়েছে। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম, আমি দেখলাম আমি যে হলে থাকতে চাই, আমাকে বাধ্যতামূলক প্রোগ্রাম গেস্টরুম করতে হবে। তো আপনি এই পুরো সিস্টেমের এত বড় নেতা হয়ে এতদিন ধরে রাজনীতি করে আপনি যদি ওইটাকে ভাঙতে না পারেন, বাধা হয়ে না দাঁড়াইতে পারেন, তাহলে আমি যদি স্ট্রাগল করি ওই দায়িত্ব আপনি আমাকে দিয়ে দিতে পারেন না। বরং আমার যখন সুযোগ ছিল আমি ঘুরে দাঁড়াইছি, আমি সামনের সারিতে ছিলাম, আমাকে ডিবি তুলে নিয়ে গেছে, ডিজেফাই তুলে নিয়ে গেছে, আমি আমার পথ থেকে সরি নাই। ওই 3 আগস্টে শহীদ মিনারে দাঁড়িয়ে যেদিন এক দফার ঘোষণা দেওয়ার কথা ছিল, সেই দিন আমরা ওই দিনও সামনের সারিতে দাঁড়িয়েছিলাম। ওই দিন এক দফা ঘোষণার পরে যদি শেখ হাসিনার পতন না হতো, ওইখানে সামনে যারা ছিল কারো জীবন কিংবা ওই লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যাইতো না। তাহলে আপনি এতটা অকৃতজ্ঞ কিভাবে হন যে ওই মানুষগুলো আপনি যে অবদানটা সেটা স্বীকার করার পর্যন্ত আপনার মানসিকতা নাই? তো
এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা আমাদের জায়গা থেকে তাদের স্ট্রাগলটা যেমন স্বীকার করব, তার এইটা স্বীকার করতে হবে যে এই তরুণ প্রজন্ম দিন সামনে না দাঁড়াইলে তাদেরকে আরো কত বছর কোন জায়গায় থাকতে হইতো এটার নিশ্চয়তা তারাও দিতে পারবো না। তো ওইটুকু মানসিকতা থাকতে হবে, বলার সময় বিবেকবোধ হারিয়ে কোনো কিছু বলা যাবে না। আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস বলি, এই যে বলে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর 7 জুলাই কোট আনকোট স্টেটমেন্ট আছে প্রত্যেকটা জায়গায় দেখবেন, তারা বলেছিল যে এই আওয়ামী লীগ এই ছেলেপেলেদেরকে দিয়ে কোটা সংস্কারে আন্দোলন করাচ্ছে নির্বাচন থেকে ইস্যুটা ঘুরানোর জন্য। মানে আমাদেরকে আওয়ামী লীগের ওই টাইমে এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে তুলে ধরছিল। 25 জুলাই স্পষ্ট করে বলা হয়েছে যে যারা আন্দোলন করছে তাদের সাথে সম্পৃক্ততা নাই। ওই দিন পার্থ ভাই সংসদে বললো যে আমরা এটা রাজনৈতিক একটা ফ্রেম দিতে চাই নাই, কিন্তু আরে ভাই আপনি তো তাহলে এটা আমাকে আপনি একটা গাছে উঠে মইটা টেনে নিলেন, কারণ ওই দিন আপনি যদি এটা ওই আমাকে সমর্থনটা দিতেন আমি তো আরো সাহস পাইতাম। আপনি যখন সরে গেলেন তাহলে তো আমি আরো একা হয়ে গেলাম, কিন্তু আমি তো একা হইতে চাই নাই, তাহলে তো আমার হয়তো আরো কম জীবন হারাইতে হইতো। তো এই জন্য এই ধরনের আপনারা যে গেমগুলো খেলতে চান, এই গেম খেলে বাংলাদেশে ওই রাজনৈতিক বিজয়টা সম্ভব নয় বলে আপনাদের নেতৃত্বে 16 বছরে হয় নাই। যদি আপনি গেম খেলতে 5% যেটুকু দেওয়া হয়েছিল জুলাই সনদে সেটা এগ্রি করলো সবগুলি দল, কিন্তু একটাও দেয় নাই, আমরা মাশাআল্লাহ। এটা হ্যাঁ বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপি সেই জায়গা থেকে দেবে এটা আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু বিএনপি 3%-এর মতো দিয়েছে, কিন্তু জামাত থেকে একটি প্রার্থী না 11 জন দিয়েছে, 11.5 জন, 11 জন দিয়েছে, 3% একটু বেশি হবে 15 বোধহয়। জনের, হ্যাঁ বেশি। আচ্ছা, সো আমি এটা জানতে চাই যে জামাত থেকে একজন প্রার্থীও দেয়নি, অথচ আবার জামাত ইসলাম থেকেই বলা হচ্ছে যে আমরাই জুলাই সনদের মূল এজেন্ডা, ভিত্তিতে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাই, নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। সংস্কারের কথা জামাত ইসলাম এত বলছে, কিন্তু সংস্কারের কথা কিন্তু 5 আগস্টের আগে আমরা জামাত ইসলামের কাছ থেকে শুনিনি সেভাবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা কি যে এটার উত্তর জামাত দিতে পারবে, জামাতের যে কেউ দিতে পারবে। জোটে যেহেতু হ্যাঁ, আছেন, তো এটা না খুব স্বাভাবিকভাবে হচ্ছে এটা তাদের দলীয় জায়গা থেকে ওটা অবশ্যই যেটা কমিটমেন্ট করা দরকার ছিল, যেটা বহিঃপ্রকাশের দরকার ছিল, ওটা ওনারা ওখানে করতে পারে না। এটা তো এটা নিয়ে তো মানে বিরোধিতা করার কিছু নেই। একইভাবে এটা বিএনপিও করতে পারেনি, ওই জায়গায় শুধুমাত্র এনসিপি করতে পেরেছে দল হিসেবে। এনসিপি 5% প্লাস সেই জায়গায় নারী সদস্যকে সেখানে সংসদে মনোনীত করেছিল ইলেকশনের ক্ষেত্রে, সংসদে ইলেকশনের ক্ষেত্রে। তো ঢাকা 19 এবং 20 দুইটাতেই আমাদের নারী 2 জন প্রার্থী ছিল। এবং আরেকটা জিনিস কি ভাই যেটা বললো যে চিটাগংয়ের যে বিষয়টা বললো, দেখেন ওই মেয়র সাহেব উনি কিন্তু মেয়র হচ্ছে বিএনপির মেয়র, এবং উনি ওনার জায়গা থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথেও ছিলেন, বিএনপির রাজনীতির সাথেও ছিলেন, খুব অল্প সময়ের জন্য উনি বিএনপির রাজনীতিতে ছিলেন। এবং যেটা হচ্ছে যে উনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন, এবং সর্বশেষ যে নির্বাচন এই 26-এর নির্বাচন উনি কিন্তু বিএনপির প্রার্থীর সাথে সরাসরি রাজপথে থেকে তিনি বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তো আসলে তখন যদি সমস্যা না হয়, সবাই যদি এটাকে গ্রহণ করে নেয়, ধরেন এনসিপির একজন এমপি হাসনাত আব্দুল্লাহ শুধু তার সাথে দেখা করতে গিয়েছে, এটা কিন্তু ইস্যু করার কোনো মানে হইতে পারে না। তো ব্যাপারটা হচ্ছে এখানে ইস্যুটা কেন করা হয়েছে, আসলে তাদের মনে হচ্ছে যে তিনি যদি আমাদের এমপি ক্যান্ডিডেট হন, তাহলে বিএনপির যিনি এমপি ক্যান্ডিডেট তিনি এটাকে একটা পটেনশিয়াল থ্রেট মনে করছেন, কারণ তার বিজয়ে হওয়ার সম্ভাবনাটা অনেক এখানে কমে যাবে, এবং উনি একজন এনসিপি শক্ত প্রার্থী হবে, সেখানে যদি জোটের আমরা সমর্থন এনে দিতে পারি, সেই জায়গা থেকে তার জিতে আসার সম্ভাবনা অনেক বেশি। দ্যাটস ওয়াই তাদের একটা মানে মদদেই এই একটা মব ওইখানে ক্রিয়েট করা হয়েছিল। কিন্তু একটা জিনিস কি, যখন ধরেন বিএনপির সাথে থাকবে তখন সমস্যা না, বা আমরা আমাদের জায়গা থেকে শুধু কথা বলতে যাব তখন যদি সমস্যা হয়, বিষয়টা খুবই দৃষ্টিকটু। আচ্ছা, এখানে একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বিএনপির সাথে যে সময়টা ছিল নির্বাচনী ক্যাম্পেইনে ছিল সেটা আপনি বলছেন, কিন্তু আমি তো জানি যে আওয়ামী লীগের রাজনীতি করেছে এবং দীর্ঘদিন হাসিনার অনেক প্রশংসাও তিনি করেছেন, তাহলে বেগম খালেদা জিয়ার অনেক প্রশংসা করেছেন খুব অল্প সময়ের জন্য যখন তিনি মেয়র হলেন। এটা তো ফ্যাক্ট না, মানে দেখেন আমি তো বলছি আপা, উনি দীর্ঘ সময় আওয়ামী লীগের রাজনীতি করেছেন, এরপরে তিনি এসে বিএনপির রাজনীতি করেছেন, এরপরে রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিল, এবং সর্বশেষ নির্বাচনে বিএনপির রাজনীতি করেছেন। তাহলে আপনি দেখেন সর্বশেষ সময়টাতে কিন্তু তিনি বিএনপির সাথেই ছিলেন, এবং এটা নিয়ে আমরা আমাদের জায়গা থেকে যখন দেখি স্থানীয় পর্যায়ে তার ওই গ্রহণযোগ্যতাটুকু আছে, তার জুলাই বিরোধী ওইরকম প্রকাশ্য কোনো অবস্থান ছিল না, সর্বশেষ নির্বাচনের জায়গায় ছিল এটা বলা যায় না, তখনও তাকে আমরা শেখ হাসিনা না, তাহলে সর্বশেষ নির্বাচনে যখন বিএনপির সাথে মানে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করলো, তাহলে তখন এটা নিয়ে প্রশ্ন উঠলো না কেন? তখন যদি প্রশ্ন না উঠে, তাহলে এখন একজন যদি দেখা করতে গিয়েছে এটা নিয়ে প্রশ্ন কিভাবে উঠতে পারে? আপনারা তার সাপোর্ট কেন নিলেন এখন যেহেতু অভিযোগ করছেন সেই জায়গা থেকে? ভাই, স্থানীয় নির্বাচনে আমি ভোট করেছি, আমাকে আওয়ামী লীগের অনেক লোক ভোট দিয়েছে, ভোট তো আমি সবার কাছে চাইতে পারি,
সেটা এক জিনিস, আর প্যাট্রোনাইজ করা, প্রমোট করাটা, সেইটার কথা আমরা বলছি। উনি তো ওনারা তো নেমে- প্রমোট উনি ইলেকশন করেছে ভাই, ওনাকে উনি নেমে বহিষ্কার- ইলেকশন করেছে। আচ্ছা, ইলেকশন আপনি যে ভোটে দাঁড়াইছেন, কোন আওয়ামী লীগের লোক যদি আপনাকে ভোট দিতে আসে, আপনি সেটা ও, নিষেধ ভোটার করেছেন? তো এক জিনিস না, ভোটারের নিষেধ কথা বলিনি, করেছেন? উনি ইলেকশন করেছে। হ্যাঁ, সে কি বিএনপির ক্যান্ডিডেট ছিল? না, ক্যান্ডিডেটের সাথে ইলেকশন করে, উনি একজন মেয়র। আপনার সাথে উনি- কেউ যদি তাহলে আপনার সাথে বুঝে- যদি কেউ ভোট চাইতে যায়, বা আপনার পক্ষে কেউ ভোট চাইছে, আওয়ামী লীগের কোনো কমিশনার বা কেউ, আমার সাথে- না 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 আমার না, সাথে কেউ যায় তার না। মতো করে যদি চায় বা আপনার সাথে, এটা কি ভোটের প্রেক্ষাপটটা এক জিনিস, তাকে তো তাহলে বিএনপি সে এত ভালো ক্যান্ডিডেট। তাহলে আপনার সাথে আমার কথা use শুনেন, করবেন। আমার কথা শুনেন, আপনি যেটা বলছেন, সার্জিৎ যেটা বলছে, সে তো ভালো ক্যান্ডিডেট, এটা জেনে কি বিএনপি তাকে মনোনয়ন দিয়েছে? বিএনপি কাছে মনোনয়ন তো চেয়েছিল, সে দিয়েছে বিএনপি, হয়তো মেয়রের জন্য চিন্তা কারণ করতেছে। বিএনপি প্রত্যাখ্যান করছে, আপনি তুলে নিচ্ছেন। ভোট দিয়ে এক জিনিস, বিএনপি আমাকে অনেকে ভোট দিয়েছে, আওয়ামী লীগের লোক, ও ভাই, ভোট আমরা চাও তো এক এটা জিনিস, করতেছি, আমরা এই ভোটের পরিস্থিতিতে মাঠ যাচ্ছি। ছেড়ে এক জিনিস, ভোটের বাস্তবতা এক জিনিস, নিকৃষ্ট মানুষের কাছেও মানুষ ভোট চাইতে যায়। হ্যাঁ, সমাজের সবচেয়ে অধপতিত মানুষ যিনি, সেখানেও মানুষ ভোট চাইতে যায়, সকল মানুষের ভোট চায়, বাট ক্যান্ডিডেট করা তাকে তার বাড়িতে যায় দাওয়াত খাওয়া, মানে হ্যাঁ, অবশ্যই চেয়েছে। সেইটাই জনাব হলো আমির খসরু সাহেব পার্থক্য। দিয়েছিলেন। আপনি তাকে প্রমোট করছেন, আর আমরা তাকে সুরে ফেলে দিছি, তারপরে আপনি তাকে প্রমোট খুবই করছেন। দুঃখজনক কথা। পার্থক্য এটা যদি হলো এইটা, উনি তাকে শুনেন, বহিষ্কার করা এটা হয়েছে, যদি উনি শুনেন। তাকে বিএনপি থেকে বহিষ্কার করা ভাই। হয়েছে। আপনি এটা নোট দিচ্ছি আপনাকে, আপনি জানেন কিনা আমি জানি না, আপনারা তাকে কোলে তুলে নিছেন। এখন আপনি সারাদিন নতুন বন্দোবস্ত, সততা, ন্যায়, নীতি, জুলাই, এইটা ফ্যাসিস্ট বিরোধী বক্তব্য দিয়ে বেলেন, আর আপনার সকাল থেকে রাত পর্যন্ত টোটাল কাজই জুলাই বিরোধীদের প্যাট্রোনাইজ করা। পার্থক্যটা কিভাবে? একটু এখানে। বলেন কিভাবে? বললাম তো, কিভাবে? তো সে এটা যখন করবে। বিএনপির সাথে নির্বাচন করলো, তখন সমস্যা ছিল না? সে আপনার যে না, না, শুনেন, BNP আপনার যে সাথে ভাই, অনেক আগে আপনার কম না, ছিল। এই নির্বাচনে 26 এর অনেক কম নির্বাচনে ছিল। আপনার যে তারপর বিএনপি আপনার যে প্রার্থী ছিল, জোট, উনি তো আপনার যে এমপি আমার- প্রার্থী ছিল, তার সাজি, সাথে একসাথে সাজি, কাঁধে কাঁধ রেখে নির্বাচন সাজি, করেছে। সাজি, ভাই, সর্বশেষ সাজি। যখন জনাব তারেক আমার রহমান, এক কথা। জনাব তারেক রহমান এই এক কথা নির্বাচনে বলার যখন প্রয়োজন নাই তো। গিয়েছিলেন, তারেক রহমানের মঞ্চে ছিলেন, আপনি দেখেন, আপনি উনি ঘুরতে তো দেখেন। উনি তো বিএনপি নমিনেশন চেয়েছিলেন, আপনি জানেন। হ্যাঁ, দেন না, দেই নাই আমরা। মেয়র দিতেন আপনারা। ফেলে দিছি। মেয়র দিতেন। এই ফেলে যে, দিছি। ফেলে দিছেন হ্যাঁ, তাহলে? ফেলে দিছি, আসলে বহিষ্কার ফেলে করে দিছেন। দিছি। তাহলে নির্বাচনে কেন উচ্ছিষ্ট, নিচ্ছিলেন সাথে করে? এখন উচ্ছিষ্ট আপনার প্রয়োজন হয়ে এটা- গেছে। এটা বিএনপির বক্তব্য তো এরকম নাকি? বহুল অতি উচ্ছিষ্ট করে দেব ভাই, আমরা। এটা কি বিএনপির আপনারা বক্তব্য? গ্রহণ করেন, উনি অসুবিধা নেই। উচ্ছিষ্ট, এটা বিএনপির বক্তব্য? 100%